লেখক সন্তু সাহার সন্তান। শনিবার স্কুল শেষে তৃষা মায়ের বাড়িতেই এসেছিল। বিয়ের পর থেকেই 2 বছর এই নিয়মটাই চলছে। শনিবার স্কুল ছুটির পর তৃষা এই বাড়ি চলে আসে। অনি আসে দুপুরবেলা। শ্বশুর বাড়িতে দুপুরের ভুরি ভোজ করে দুজনে একসাথে ফিরে যায়। আজ অনি আসবে না সেটা জানে তৃষা। যদিও অনি কিছু বলেনি মুখ ফুটে, তবুও তৃষা বুঝে গেছে সত্যি এই 2-3 মাসের মধ্যে ওর এই রঙিন জীবনটা যে কতটা বদলে গেল তা এখন এই প্রতি মুহূর্তে অনুভব করে তৃষা। উঠে পড়েছিস? তৃষার মা তপতী দেবী ঘরে ঢুকে তৃষাকে জিজ্ঞেস করে। মায়ের ডাকে সম্বিত ফেরে ওর। হ্যাঁ, উঠে পড়েছি। এত তাড়াতাড়ি উঠলি কেন? আর একটু পরে উঠলেই তো পারতিস। তাড়াতাড়ি কোথায়? 7:30 তো বেজে গেছে। অন্যদিন তো 9টাতেও উঠিস না রে। না, এমনি। বাপি কই? প্রসঙ্গ ঘোরাতে চাইল ও। বাজারে গেছে। আগের সপ্তাহে তোমার পছন্দের চিংড়ির মালাইকারি করেছিলাম, তাই আজ ইলিশ আনতে বলেছি। অনির জন্য পাতুরি করব। অনি আজ আসবে না মা। কেন? শরীর টরীর খারাপ নাকি? না, সেরকম কিছু নয়। কিছুটা অপ্রস্তুত হয়ে তৃষা জবাব দেয়। তবে আসবে না কেন? তপতী দেবী বেশ খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে। না, ওই ওর অফিসের কিছু কাজ পড়ে গেছে তাই। আমতা আমতা করে বলল তৃষা। আসলে 2 বছর ধরে প্রতি রবিবারই অনি আসে তৃষাকে নিতে। বড় জোর 2-4টে রবিবার হয়তো মিস হয়েছে, সেটা শরীর খারাপ বা অফিসের কোনো ট্যুরে বাইরে যাওয়ার দরুন। আর একবার অনির মা মানে তৃষার শাশুড়ি মা খুব অসুস্থ হওয়ায় ওরা দুজনেই প্রায় মাসখানেক আসতে পারেনি। তাছাড়া মোটামুটি এই নিয়মের ব্যতিক্রম হয়নি আজ অবধি। তবে এবার হয়তো হবে, মনে মনে ভাবল তৃষা। এ বাবা, তোর বাপি সকাল সকাল ছুটল ভালো ইলিশ পাবে না বলে, তা ছেলেটা আজ আসতেই পারবে না। মুখে একটা বিরক্তির শব্দ করতে করতে তপতী দেবী ঘর থেকে বেরিয়ে গেল। প্রতি রবিবার সকালের মতো ফুলকো লুচি আর মায়ের হাতের স্পেশাল আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে ল্যাপটপ খুলে অসুর ওয়েব সিরিজটা দেখছিল অনি, ওরফে অনির্বাণ। উফ, দুর্দান্ত অভিনয় আরশাদ ওয়ারশির। একটা সিজন দেখে ল্যাপটপ বন্ধ করে ডাইনিংয়ে এসে দাঁড়ালো অনি। মনটা পরশু রাত থেকেই খিচড়ে আছে। শুক্রবার রাতে তৃষার সাথে একচোট ঝগড়া হওয়ার পর থেকে। তৃষার কষ্টটা অনি যে একেবারেই বুঝছে না তা তো নয়, কিন্তু ওর এই অহেতুক বায়নাটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না অনির পক্ষে। রান্নাঘরে একবার উকি দিয়ে দেখল মা কিছু একটা রান্নার জোর প্রিপারেশন শুরু করেছে। কি রান্না হচ্ছে আজ? তাতে তোমার কি? আজ তো আর তোমার এখানে পাত পড়ছে না। যাও, আজ আর এক মায়ের আদর খেয়ে এসো। ঝটপট উত্তর গার্গী দেবীর। কেন? তোমাকে যে বললাম আজ আমি ওই বাড়ি যাব না, এখানেই খাবো। শোনোনি মনে হচ্ছে। শুনেছি, তবে কেন যাবে না তার কারণটা কিন্তু বলার প্রয়োজন মনে করিসনি। 2বার জিজ্ঞেস করার পরেও। যাব না মানে যাব না, সবসময় কারণ বলতে পারবো না। অনির গলার স্বরে বেশ খানিকটা বিরক্তি ঝরল। কিছু যে একটা ছেলের মনে চলছে তা খানিকটা আজ করেই উঠে এলেন গার্গী দেবী। ডাইনিং টেবিলে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ অনি, তোর আর তৃষার মধ্যে কি হয়েছে আমি জানি না, জানতে চাইও না যতক্ষণ তোরা নিজেরা জানানোর প্রয়োজন মনে করছিস। কিন্তু কাল সকালে স্কুল যাওয়ার সময়ও তৃষা আমার রান্না করা খাবার খেয়েই বেরিয়েছে। আজও ফিরে এসে রাতে খাবে। ও কিন্তু তোর সাথে ঝামেলার কোনো প্রভাব আমার বা তোর বাবার ওপর ফেলেনি। তাহলে তুই কেন যাবি না? ওর মা কত আশা করে হয়তো তোর জন্য রান্না করে অপেক্ষা করবে। ও তো সবসময় নিজেকে আমার থেকে ভালো প্রমাণ করতে ব্যস্ত। সরি, আমার পক্ষে ওর মতো অত মহান হওয়া সম্ভব নয়। একটা লুচি পাতে রেখেই অনি উঠে যায়। হাত ধুয়ে সোজা দোতলা লাইব্রেরিতে। সিঁড়িতে উঠতে উঠতে বলে, আমি কিন্তু ও বাড়ি যাচ্ছি না, আমার ভাতের চাল নিতে ভুলো না। গার্গী দেবী আর কথা বাড়ান না, শুধু নিজের মনে বিড়বিড় করে বলেন, কি জানি বাপু, মাঝে মাঝে ছেলেটার যে কি হয় বোঝা দেয়। গার্গী দেবী রান্নাঘরে ঢুকে যান। স্কুল কলেজে কাউকে কোনোদিন ভালো লাগেনি তা নয়, তবুও সেই অর্থে কারো সাথে প্রেম করা হয়ে ওঠেনি তৃষার। মাস্টার্সের রেজাল্ট বেরোনোর আগেই স্কুলে চাকরিটা পেয়ে গেছিল। তার বছর 2 পর সম্বন্ধ করে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার
অনির্বাণের সাথে বিয়ে হয় তৃষার। সব ঠিক হওয়ার পর বেশ কিছুদিন নিজেদের মতো মেলামেশা করেছিল ওরা। প্রায় বছরখানেক চুটিয়ে প্রেম করার পর অঘ্রাণের এক গোধূলি লগ্নে ওদের বিয়েটা হয়েছিল। অনির্বাণ বাবা মায়ের একমাত্র ছেলে। শুধু অনি নয়, পাপা আর মামনি মানে অনির বাবা মাকেও ভীষণ ভালো লেগেছিল তৃষার। বিয়ের পর খুব তাড়াতাড়ি ওকে আপন করে নিয়েছিলেন ওরা। নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় এসে মানিয়ে নিতে তাই কোনো অসুবিধাই হয়নি তৃষার। এখনো পর্যন্ত স্কুল বেরোনোর আগে মামনি নিজের মেয়ের মতোই গরম ভাতের থালা ওর সামনে এগিয়ে দেয়। কি যে ভালো লাগে তৃষার। ও যে রান্নাঘরে ঢোকে না কিন্তু এমনটা নয়, অল্প স্বল্প কিছু করে। এই যেমন সন্ধ্যের চা জল খাবার, সকালের টিফিন, এগুলো তৃষাই করে। অনি এমনিতেই ভীষণ ল্যাদখোর। ছুটির দিন হলে মামনি ওকে ধাক্কা মেরে বের করে, যা না, সারাদিন তো শুয়ে বসেই আছিস, অন্যান্য দিন তো সকালে বেরিয়ে ফিরিস সেই রাতে, ছুটির দিনগুলোতে একটু ঘুরে আয় দুজনে। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, আর কদিন পরেই নতুন সেশন। হাতে বেশ কয়েকটা জমানো সিএল ছিল, তাই দুদিন ছুটি নিয়ে খাতাগুলো দেখছিল তৃষা। পরের সপ্তাহেই জমা করতে হবে। হঠাৎ মামনির আবির্ভাব। খাতা দেখছিস? হ্যাঁ, বসো না। অনেকদিন থেকেই একটা কথা তোকে জিজ্ঞেস করব ভাবছি। তোদের মধ্যে কি কিছু ঝামেলা হয়েছে নাকি রে? কি উত্তর দেবে বুঝতে না পেরে খানিক আমতা আমতা করে তৃষা। না মানে সেরম কিছু নয়, ওই স্বামী স্ত্রীর মধ্যে যেরকম হয় আর কি। আর কিছু জিজ্ঞেস না করে অন্য প্রসঙ্গে ঢুকে যান গার্গী। বেশ খানিকটা গল্প করে উঠে যাওয়ার সময় বলে, কিছু অসুবিধা হলে কিন্তু আমাকে বলতে পারিস মা। সম্মতিসূচক ঘাড় নাড়ে তৃষা। মুখে আসে না কিছুই, মনে মনে বলে, আমার তো অনেক কিছুই বলার ছিল মামুনি, কিন্তু সাহস করে বলতে পারছি কই। বিয়ের পর বছর তিনেক ওরা চুটিয়ে ম্যারিড লাইফটা এনজয় করতে চেয়েছিল। ফ্যামিলি প্ল্যানিং ট্যানিং তাদের ভাবনার চৌহদ্দির মধ্যে ছিল না। 3 বছরের বিবাহ বার্ষিকীর পর থেকেই ওরা ট্রাই নিতে শুরু করে। বেশ কয়েকবার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসলে দুজনেই বেশ খানিকটা হতাশ হয়ে পড়ে। কাল বিলম্ব না করে শহরের এক নামী গাইনোকোলজিস্টের কাছে কনসাল্ট করতে যায়। ওনার পরামর্শ মতো সব কিছু টেস্টও করা হয় দুজনের। তবে সেভাবে কিছু অসুবিধা ধরা পড়েনি কারোরই। তবুও ডাক্তারবাবুর পরামর্শ মতো কিছু মেডিকেশন চলছিল তৃষার। এসব কথা ওদের দুই বাড়িরই জানা। যেটা জানা নেই তা হলো তার পরের ঘটনা। সেদিন ডাক্তারবাবুর সামনেই অনির সেই রূঢ় ব্যবহারের কথা ভাবলেই ছি, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তৃষার। এমনিতেই বেশ কিছুদিন যাবৎ একটা হতাশা তৃষাকে ক্রমাগত গ্রাস করে চলেছে। এতবার ডাক্তারের কাছে যাওয়া, ওষুধ, ইঞ্জেকশন, টেস্ট, কিছুই তো হচ্ছে না ফল। তৃষা বোঝে অনিরও সেই একই অবস্থা। তাই বলে বাইরের একটা লোকের সামনে এভাবে ওকে অপদস্থ করাটা কিছুতেই মেনে নিতে পারছিল না। আগের টেস্টের রিপোর্টগুলো দেখে আরও কিছু ওষুধের পরামর্শ দিচ্ছিলেন সেদিন ডাক্তারবাবু। হঠাৎই অনি বলে বসল, এসবের কি আদৌ আর কিছু প্রয়োজন আছে নাকি? আমার তো মনে হয় 1000 খানেক ওষুধ আর ইঞ্জেকশনে আর কিছু কাজ হবে। বেশ খানিকটা বিতর্কের মেজাজে বলেছিল অনি। ডাক্তারবাবু বেশ শান্ত গলায় বলেছিলেন, আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায়। আর কত ধৈর্য ধরতে হবে বলতে পারেন? প্রতিদিন অফিসে ম্যানেজ করে এখানে আসা, টেস্টের জন্য যাওয়া, উফ, আমি আর পারছি না। প্রায় বছরখানেক ধরে তো চলছে। তৃষার দিকে তাকিয়ে কথাগুলো বলে প্রায় ছিটকে চেম্বার থেকে সেদিন বেরিয়ে গেছিল অনি। ডাক্তার ব্যানার্জি অনির এরকম আচরণে বেশ খানিকটা হকচকিয়ে গেছিলেন। একজন ভদ্র শিক্ষিত লোকের কাছ থেকে এরকম ব্যবহার আশা করেননি তিনি। তৃষা চুপচাপ কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিল। ডাক্তারবাবু নিজেকে সামলে ব্যাপারটা লঘু করার জন্য বলেছিলেন, এই কঠিন সময়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ জরুরি। প্রয়োজন পড়লে আপনারা ভালো কোনো মনোবিদের পরামর্শ নিতে পারেন। সেরকম হলে আমি সাজেস্ট করতে পারি।
আর যদি আমি বুঝি আপনাদের আসার কোনো আলো নেই, তাহলে আমি নিজেই চিকিৎসা বন্ধ করব। তবে আমাকে কনফার্ম হওয়ার জন্য আর 6 মাস সময় দিতে হবে। তৃষা বেশ মনোযোগ সহকারে ডাক্তারের কথাগুলো শুনেছিল। সে বুঝে গেছিল এই লড়াইটা এখন তাকে একাই লড়তে হবে। এই ঘটনার পরেও কেটে গেছে আরও বেশ কিছুদিন। এর মধ্যে যে কবার ডাক্তারের কাছে যেতে হয়েছিল একাই গেছে তৃষা। একটা চাপা দম বন্ধ করা কষ্ট যেন ওকে গিলে খাচ্ছে। ছোটখাটো ব্যাপার নিয়েও এখন মাঝে মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। আজকাল আর কিছুই ভালো লাগে না তৃষার। রাতে ঘুমও হচ্ছে না ঠিকঠাক। বরাবরই সাজতে একটু বেশি ভালোবাসেও। পরিপাটি করে শাড়ি পরা, সাথে প্রতিদিন ম্যাচিং করে কানের দুল, ব্যাগ নেওয়া, চোখের কোণে অল্প করে কাজল, ছোট্ট ম্যাচিং টিপ, এভাবেই স্কুলে যায়ও। আজকাল খুব এলোমেলো হয়ে গেছে। শাড়ির প্লিট ঠিক হয় না, টিপ পরতে ভুলে যায়, কাজলের বদলে চোখের নিচের কালো দাগ দিন দিন বাড়ছে। ছাত্রীদের খুব প্রিয় তৃষাদি যেন আর আগের মতো নেই। মোগলির গল্প পড়াতে পড়াতে আর নিজের ছোটবেলার গল্প উজাড় করে দেয় না ওদের সামনে। স্কুলের অঞ্জনাদের কিন্তু ব্যাপারটা নজর এড়ায় না। একদিন টিফিনে ধরল তৃষাকে। কি ব্যাপার বলতো, সব ঠিক আছে? কি জানতে চাইছো গো রঞ্জনাদি? বুঝতে পারছি না। ন্যাকামো করিস না। কয়েকদিন থেকে লক্ষ্য করছি কেমন যেন বিধ্বস্ত লাগছে তোকে। কারোর সাথে সেভাবে কথা বলিস না। এত হাসাহাসি করতিস, এখন সারাক্ষণ চুপচাপ। স্কুলের পিকনিকেও গেলি না, ব্যাপারটা কি? নিজের মা শাশুড়ির কাছে ব্যাপারটা চেপে গেলেও প্রায় সমবয়সী বন্ধুস্থানীয় রঞ্জনাদির সামনে ভেঙে পড়ল তৃষা। ঝরঝর করে কেঁদে ফেলল, সবকিছু খুলে বলল। এখন আমি কি করব বলো তো? রঞ্জনা বেশ ভালো মতোই বুঝল সমস্যাটা আর শুধুমাত্র তৃষার মধ্যে আটকে নেই। রীতিমতো ডিপ্রেসড হয়ে পড়েছে ও। সাধারণ সান্ত্বনা বাক্যে ওর ইমপ্রুভমেন্ট সম্ভব নয়। ডাক্তার ব্যানার্জির সাজেস্ট করা সাইকোলজিস্ট মৌরিমা রায়ের কাছে তৃষাকে নিয়ে এসেছে রঞ্জনা। আরও দুজন আছে। একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে তার ছেলে বেরোনোর পরেই ওদের ভেতরে ডাক পড়ল। ডক্টর রায় তৃষার সমস্যাটা শোনার পর কয়েকটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, দেখো তৃষা, আজ 21 শতকে দাঁড়িয়ে আমরা মেয়েরা আজও কিছু পরিস্থিতির সাথে লড়াই করে চলেছি, এবং দুঃখের বিষয় হলো এই লড়াইয়ে আমাদের কাছের মানুষকেও সাথে পায় না। ভালোবাসার মানুষকে যে কোনো লড়াইয়ের সাথে পেলে সমস্যাটা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু তুমি ভুলে যেও না, নারীর ভেতর অসীম ক্ষমতা রয়েছে। একটা ভ্রূণ নারীর জঠরে ধীরে ধীরে পূর্ণাঙ্গ সৃষ্টি হয়ে ওঠে। নারী তার শরীরে একা সেই সৃষ্টির ভার বহন করে চলে। আর এই সৃষ্টির পূর্ব মুহূর্তের লড়াইটা না হয় তুমি একাই লড়ো। কেউ তোমার পাশে থাক বা না থাক, জানবে এই মহান কাজে ঈশ্বর তোমার সাথে আছে। তাই ভেঙে পড়ো না। তোমার হাজবেন্ডকে বারবার বোঝাও, তাকে কনভিন্স করার চেষ্টা করো। নিজের উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন সব অন্ধকার কেটে যাবে। বেশ কিছুদিন যাবৎ অনেকে কনভিন্স করার চেষ্টা করছিল তৃষা, বিশেষত ডাক্তার ব্যানার্জি যখন আর সেরকম আসার কথা শোনাতে পারছিলেন না। শেষবার মৌরিমা রায়ের সাথে যে সিটিং ছিল, সেখানে মিসেস রায়ও ওদেরকে মানে অনি আর তৃষাকে এই একই অ্যাডভাইস দিয়েছিল। তৃষার মানসিক চাপ দিন দিন বাড়ছিল। মিসেস রায় অনিকে সেদিন সরাসরি বলেছিল, আচ্ছা আপনারা অ্যাডাপ্ট করার কথা কেন ভাবছেন না? বেশ খানিকটা সময় নিরুত্তর থাকার পর অনি বলেছিল যা, তার সারসংক্ষেপ ছিল এটাই যে দিস ইজ নট পসিবল। কিন্তু কেন? আপনি কি চাইছেন না আপনার ওয়াইফ একটু ভালো থাকুক? ওর অবস্থাটা একবার দেখুন। আপনার স্ত্রীর বাকি জীবনের কথা ভেবে, আপনার বাকি জীবনের কথা ভেবে আরও একবার আপনি ব্যাপারটা নিয়ে ভাবুন। তৃষা জানে অনি মানবে না, কারণ ও নিজেই আগে একবার এই প্রস্তাব দিয়েছিল। সেবার এই নিয়ে ওদের মধ্যে যথেষ্ট ঝামেলাও হয়েছিল। অনির সেই একই জেদ, কার না কার বাচ্চা, তার প্রতি আমার কোনো টানই আসবে না। আমি পারবো না যাকে তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে। তাছাড়া বাবা মাও মানবে না। তৃষা আর শাশুড়িকে বলেনি, কি হবে অনি যখন রাজি নয় তখন আর। কিন্তু সেদিন মিসেস রায়ের কথার সূত্র ধরেই তৃষা আবার দুদিন ধরে অনিকে বলছিল। অনি দুদিনই নিরুত্তর থেকেছে। আজ খাওয়া দাওয়া করে শুতে আসার সময় অনেক দিন পর তৃষাকে কাছে টানছিল অনি। কিছুটা ভালো লাগার রেশ ছিল দুজনের মধ্যেই। ঘনিষ্ঠ অবস্থায় আরও একবার কথাটা তুলেছিল তৃষা। পলকে অনির মাথা গরম। প্রায় ধাক্কা মেরে তৃষাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো অনি। রাগে যেন ওর শরীর কাঁপছে।
একটা কথা ঠিক কতবার বললে তোমার মাথায় ঢুকবে বলতে পারো? এতদিন ওদের মধ্যে ঝগড়া অশান্তি হলেও তার প্রভাব ওদের শোবার ঘরের বাইরে যায়নি, কিন্তু আজ গেল। হিড়হিড় করে তৃষাকে খাট থেকে টেনে নামিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলে চলেছে অনি, তোমার অক্ষমতা, তোমার সন্তান সুখ দিতে পারছো না তুমি আমায়, উল্টে পাগল সেজে আমার মাথা খারাপ করার ধান্দা করছো। কি ভেবেছোটা কি তুমি? আমার সারাটা জীবন জাস্ট জ্বলে গেল তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে। তৃষার আর শোনার ক্ষমতা ছিল না। অনির চিৎকারে পাশের ঘর থেকে বাপি মামুনি বেরিয়ে এসেছে, নিচ থেকে মালতী মাসিও। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল ওর। কি হচ্ছেটা কি অনি? ছাড় ওকে। অনির হাত থেকে তৃষাকে ছাড়িয়ে প্রশ্ন করল মামুনি, ছি ছি অনি, তুমি এতটা অসভ্য কবে থেকে হয়ে গেলে? বাপির চোখে মুখে তীব্র ধিক্কার। কি হয়েছে সেটা তোমাদের আদরে তৃষাকে জিজ্ঞেস করো না। আচমকা এত কিছুর জন্য প্রস্তুত ছিল না তৃষা। অনির এই রূপ ওকে স্তব্ধ করে দিয়েছিল। সামান্য কিছু সময়ের জন্য পুরো নির্বাক, তারপরে ভেঙে পড়েছিল অসম্ভব কান্নায়। ওদিকে অনি চিৎকার করেই চলেছে, পাগল হয়ে গেছে ও, পাগল। রোজ রোজ আমাকে নিয়ে যেতে হয় ওকে পাগলের ডাক্তারের কাছে। একটা বাচ্চা জন্ম দেওয়ার মুরদ নেই, আবার কত বড় আস্পর্ধা, দত্তক নেবে। নেওয়াচ্ছি দত্তক। ওই মেয়ের সাথে আমি আর থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। তৃষাকে বসিয়ে উঠে এসেছেন গার্গী দেবী অনির সামনে, একদম সামনে। আচমকা একটা চড় বসিয়ে দিলেন ছেলের গালে। পলকে সব শান্ত। অনি থেমে গেছে। ওদিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন রণজিৎ বাবু। তৃষা ডিভানে বসে তখনও কেঁদে চলেছে। মালতী মাসিও নির্বাক। কি অসুবিধা দত্তক নিতে? একটা অনাথ শিশুকে নিজের পরিচয় দিলে কি ক্ষতি হবে অনি তোর? তুমি বলছো মা এই কথা? তুমি? হ্যাঁ, আমি বলছি। কি অসুবিধা বল, বল আমাকে। একটা নাম পরিচয়হীন বাচ্চা, তাছাড়া আমাদের বংশেরও নয়, এটা সম্ভব নয়। তোকে আমরা এরকম শিক্ষা তো দিইনি রে। শিক্ষিত ছেলের মুখে এই কথা শুনে স্তম্ভিত রণজিৎ বাবু বললেন, এত নিচু মানসিকতা, ছি ছি। আর কিসের বংশ, কিসের পরিচয় বলতে পারিস? বলতে পারিস তুই? বলে তৃষার দিকে এগিয়ে গেলেন গার্গী দেবী। আমাদের ক্ষমা করে দিস রে মা, আমরাই দোষী, আমরা ভাবতে পারিনি অনির মানসিকতা এত নিচু। তোর মতো সমস্যা আমারও হয়েছিল রে, আজ থেকে 30 বছর আগে। বহু ডাক্তার ওষুধেও কোনো কাজ দেয়নি, কিন্তু আমার স্বামী এরকম ছিল না রে মা। ওই আমাকে নিয়ে গেছিল ভোরের আলোতে। তখন অনি মাত্র 3 দিনের। কোনো এক হাসপাতালে ওর জন্মদাত্রী ওকে ফেলে চলে গিয়েছিল। সেই 3 দিনের একরত্তিটাকে আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে, মানুষ করেছিলাম। কিন্তু এখন দেখছি মানুষ করতে পারিনি রে মা। কোনোদিনও ভাবিনি ওকে আমরা জন্ম দিইনি, তাই বিয়ের সময়ও তোকে বা তোর বাড়িতে জানানোর প্রয়োজন মনে করিনি। তোর বাপি যদিও বলেছিল, কিন্তু আমি বলেছিলাম ও তো আমাদেরই ছেলে, কে ওকে জন্ম দিল সেটা বড় কথা নয়, আমরাই ওর বাবা মা। এতটা শোনার জন্য বোধহয় প্রস্তুত ছিল না অনি, তৃষা, কেউই। অমিত আর অনি সামনাসামনি একটা বাড়ি বসে আছে। অনির বাল্যকালের বন্ধু অমিত, দুজনের অফিস কাছাকাছি। আজ শরীর খারাপ বলে অনি একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছিল। আসলে কালকের ঘটনায় অনি মেন্টালি ভীষণভাবে ভেঙে পড়েছে। একটা অকাল অবসাদ তাকে কাল রাত থেকে গ্রাস করে চলেছে। যাকে এতকাল মা বলে চিনে আসলো, যাকে এত বছর ধরে বাবা বলে ডাকলো, তারা নাকি তার জন্মদাতা নয়। যতবারই সে ব্যাপারটা নিয়ে ভাবছে, ততবারই হতাশার এক প্রগাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে অনি। মুহূর্তের মধ্যে তার কাছের চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে গেল। সম্পর্কগুলো যেন সমুদ্রের কোন অতলে হারিয়ে গেছে। ভদকার গ্লাসে এক চুমুক দিয়ে অনি অমিতকে জিজ্ঞেস করলো, আচ্ছা ধর, তুই যদি এই বয়সে এসে জানতে পারিস যে তোর বাবা মা তোর আসল জন্মদাতা নয়, শুধু পালনকর্তা, তখন তোর কি রিয়াকশন হবে? প্রশ্নটা শুনে অমিত একটু থতমত খেলো, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, দেখ অনি, প্রথম শোনার পর তো একটু শক্ত লাগবেই। এতকাল ধরে যাদের জন্মদাতা জন্মদাত্রী ভেবে আসলাম, হঠাৎ করে তারা যখন শুধু পালিত বাবা মা হয়ে যাবে, তখন তো খারাপ লাগবেই। তারপর নিজেকে সামলে নিয়ে ব্যাপারটা ভাবলে নিজের বাবা মায়ের প্রতি গর্ববোধ হবে। কেন? শোন অনি,
রক্তের সম্পর্কে থাকা নিজের ছেলে মেয়েকে সব বাবা মা ভালোবাসে, এটা কি কমন ব্যাপার, এতে করে মহত্বের কিছু নেই। কিন্তু রক্তের সম্পর্কযুক্ত নয় এমন একটা শিশুকে অপার স্নেহ মমতা দিয়ে বড় করতে গেলে একটা বড় হৃদয় লাগে বস। তখন তারা শুধু বাবা মা হিসেবে শ্রদ্ধার ভালোবাসার দাবি রাখে না, মহান মানুষ হিসেবে তাদের প্রতি শ্রদ্ধা আরও দ্বিগুণ হয়ে যায়। এমন মানুষ তো শুধু সেই সন্তানের কাছে নয়, সমাজের চোখেও আদর্শ হয়ে থাকেন। অমিতের মুখ দিয়ে কথাগুলো শোনার পর অনির ভেতরে উদ্ভূত উথাল পাথাল কিছুটা স্তিমিত হয়। অমিত জানতো অনি কার কথা বলছে, কিন্তু অনি যেহেতু খোলসা করে কিছু বলতে চায়নি, তাই অমিত আর জোর করেনি। সেদিন বাড়ি ফিরে অনি কারো সাথে সেরকম কোনো কথা বলে না, শুধু শোবার সময় তৃষাকে বলে, কাল অফিসে যাচ্ছি না, একটু দেরি করে উঠব। বাবা মা বুঝতে পেরেছে ঝোঁকের বশে অনি যে তাদের ঔরসজাত সন্তান নয়। কথাটা হঠাৎ করে বলাটা মনে হয় ঠিক হয়নি। আর তাছাড়া উপায় বা কী ছিল? তৃষার সাথে আজকাল অনি যা শুরু করেছিল, ছেলে সাবালক হবার পর থেকেই অনির বাবা সব কিছু জানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই অনির মা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। অনি যদি জানতো সে পালিত পুত্র, তাহলে হয়তো এমন একটি পরিস্থিতির উদ্ভবই হতো না। পরের দিন সকালে অনি তাড়াতাড়ি উঠে যায়। অফিস না থাকলে সচরাচর যা হয় না, উঠে স্নান করে রেডি হয়ে নেয়। তারপর তৃষাকে ডেকে বলে, তৈরি হয়ে নাও। তৃষা ঘুম ঘুম চোখে বলে, কোথায় যাব? ভোরের আলো অনাথ আশ্রমে। তৃষা শুনে চমকে ওঠে। অনি বলে, রেডি হয়ে নিচে চলে এসো। তৃষা নিচে এসে দেখে শ্বশুর ও শাশুড়ি রেডি হয়ে বসে আছেন। অনির বাবা বলেন, দেখ বাবা অনি, ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না, 2-4 দিন ভেবে দেখ। আমার ভাবা হয়ে গেছে বাবা। অনি জুতো পরতে পরতে জবাব দেয়। তৃষা বলে, শোনো অনি, আমি বলি কি, একটা বাচ্চাকে শুধু দত্তক নিলেই হবে না, আগে ভাবতে হবে তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারবো তো। ঝোঁকের বশে একজনকে নিয়ে আসলাম, তারপর বাড়িতে কয়েকদিন থাকার পর সব ভালোবাসা উধাও হয়ে গেল। এটা যেন না হয়। শুধু বউয়ের ইচ্ছে পূরণের জন্য মহৎ হওয়ার প্রয়োজন নেই। রক্তের সম্পর্ক ছাড়া একটা বাচ্চাকে নিজের বাচ্চার মতো কেয়ার করার মানসিকতা আছে কিনা, সেটাই সবার আগে ভাবা দরকার। অনি জবাব দেয়, আসলে আমি একটু স্বার্থপরের মতো আচরণ করেছিলাম। আমার সব সময় মনে হয়েছিল এই দত্তক নেবার সিদ্ধান্ত হয়তো বাবা মা মেনে নেবেন না। নিজের মানা না মানার কথা ভেবেই দেখিনি, কিন্তু যখন আসল সত্যটা জানলাম তখন নিজের মতো করে ভেবে দেখলাম। অনির বাবা রঞ্জিত বাবু বললেন, তোরাই জানা, আমরা আবার গিয়ে কি করব? না বাবা, তোমাদেরকে যেতেই হবে। 30 বছর আগে একটা ছেলে এনেছিলে, আর আজ একটা নাতনি নিয়ে আসবে। মেয়ে? তুই মেয়ে দত্তক নিতে চাস? অনির মা বললেন, হ্যাঁ মা, মেয়ে চাই। তৃষা সব সময় চেয়েছিল একটা ফুটফুটে মেয়ে হবে, যাকে সব সময় সাজাবে আর পুতুলের মতো আদর করবে। কথাগুলো শুনে তৃষার চোখ ছলছল করে উঠল। বেশ তো, খুব ভালো সিদ্ধান্ত। একটা দিদিমণি আসুক তাহলে, অনির বাবা বললেন। সমস্ত প্রসেস শেষ করে মেয়েটিকে ঘরে আনতে মাস 2 লেগে গেল। মেয়েটির বয়স 3 বছর। একটি দিল্লিগামী একটা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরা থেকে পাওয়া গিয়েছিল বছর 2 আগে। পুলিশের তৎপরতায় ভোরের আলোতে ঠাঁই হয়েছে তার। অনেক খোঁজাখুঁজি করেও তার বাবা মায়ের কোনো হদিশ পাওয়া যায়নি। মনে হয় ইচ্ছে করেই ফেলে চলে গিয়েছিল। সামান্য শ্যামবর্ণা, উজ্জ্বল 2টি চোখ, আর সব সময় মুখে হাসি লেগেই আছে। তৃষার খুব পছন্দ হয়েছিল ওই নিষ্পাপ হাসি দেখে। অনি ওর নাম রেখেছিল অনিশা। তৃষা আর অনির নামের সাথে মিলিয়েই এই নাম ছিল। বছর 3 পরের ঘটনা। 6 বছরের অনিশা যখন জানতে পারল তার বাবা অনি অফিসের কাজে 7 দিনের জন্য অস্ট্রেলিয়া যাবে, তখন কেঁদে আকুল। অনিরও ভীষণ মন খারাপ, কিছুতেই ওটা ক্যান্সেল করা যাবে না। অনিশা ঘরে আসার পর অনি একদিনের জন্য বাইরে রাত কাটায়নি। বাবার স্নেহভরা হাতের আদর না খেলে অনিশার ঘুম আসে না। অনিশার জন্য তৃষা বাপের বাড়িতে একদিন রাত কাটাতে পারে না। রবিবার সকালে গিয়ে সন্ধ্যের সময় ফিরতে হয়। মেয়েকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে অনি। মেয়ে শর্ত দিয়েছে, অস্ট্রেলিয়া থেকে যদি বিগ সাইজের 2টো ক্যাঙ্গারু টেডি আর স্পেশাল চকলেট তার জন্য আনা হয়, তবেই বাবাকে ছাড়া হবে। তৃষা বাবা মেয়ের এই অটুট ভালোবাসা দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায়। সত্যি, ঈশ্বরের সবথেকে অপরূপ সৃষ্টি মনে হয় শিশু মন। তারা জাতি, ধর্ম, বর্ণ,
ওর লিঙ্গের ঊর্ধ্বে পৃথিবীর সব থেকে পবিত্র এবং নিষ্পাপ সৃজন। শুধু তাদেরকে একবার অন্তর থেকে ভালোবাসলেই হলো। পরিবর্তে ওরা হাজার গুণ ফিরিয়ে দেয়, তা সে নিজের ঔরসজাত হোক বা না হোক। আর যেসব বাবা মা, বিশেষ করে বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বংশ রক্ষার দোহাই দিয়ে এই সব সরল নিষ্পাপ শিশুর মধ্যে লিঙ্গ বৈষম্য খুঁজে নেয়, তাদের মতো চরম অভাগা হয়তো পৃথিবীতে আর কেউ নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।